করতে আছে, কিন্তু চায়নায় কি হচ্ছে না? প্রতিদিন ফাঁসি হচ্ছে না? প্রতিদিন ভারতে হচ্ছে না? আমেরিকায় হচ্ছে না? তো সেখানে কেন ইয়েরা কথা বলছে না? হ্যাঁ, এই প্রশ্ন আছে। তবে গেরিলার কথা বললেন, সেক্ষেত্রে আমি আমজাদ হোসেন এবং আপনাদের দুজনের কাছে একটা বিরতির পরে জানতে চাইব যে এই যে যুদ্ধাপরাধীদের বিচার, এটা কিন্তু আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের পক্ষের কথা, যুদ্ধাপরাধীদের কথা, এই কথাটা বাংলাদেশে একসময় রাষ্ট্রীয়ভাবেই খুব কম বলা হতো। সেই সময় অন্তত চলচ্চিত্রে, মঞ্চে, নাটকে এবং সাহিত্যের বিভিন্ন শাখায় এই জিনিসটাকে জিয়ে রাখা হয়েছিল। ফলে আজকে যে যুদ্ধাপরাধীদের বিচার, সেটা অনেক বেশি সংস্কৃতি অঙ্গনের সাফল্য হিসেবে আমি দেখি। অবশ্যই চূড়ান্ত সাফল্য রাজনীতিবিদদেরই, কিন্তু এই জিনিসটাকে যে মানুষের মধ্যে রাখা এবং পপুলারি ডিমান্ডের মধ্যে রাখা, সেটার ক্ষেত্রে আমাদের চলচ্চিত্র, নাটক এবং সংস্কৃতির অন্যান্য শাখার যে ভূমিকা আছে, সেগুলি আপনাদের কাছে একটু জানবো। এটা বিরতি। আজকে বাংলাদেশে যাচ্ছে আরেকটি বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমজাদ হোসেন, আপনার কাছেই প্রথমে আসতে চাইব যে এই যে যুদ্ধাপরাধের ইস্যুটাকে জিয়ে রাখা, সেক্ষেত্রে চলচ্চিত্র, মঞ্চ এবং অন্যান্য যে সংস্কৃতির মাধ্যম, সেখানে খুব শক্তিশালী অবস্থান ছিল। এইটা কি কারণে আপনারা ধরে রাখতে পেরেছেন এবং ওই সময় এটার উপরে কোনো চাপ ছিল? আসলে আপনাকে প্রথমে একটা কথা বলতে হয় যে আমাদের এখানকার বাংলা সাহিত্য বা যা কিছুই ছিল, নাটক টাটক, আগে মানে পশ্চিমবঙ্গের প্রভাবে চলত। আপনি আশ্চর্য হয়ে যাবেন, মানে গণ অভ্যুত্থানের পর থেকেই, ৬৯-এর গণ অভ্যুত্থানের পর থেকেই আমাদের এখানে যেমন প্রথম রাজনৈতিক কবিতা লেখে নির্মলেন্দু গুণ, নামটা ভুলে গেলাম, যাই হোক, হুলিয়া। আচ্ছা, সেই থেকে আমাদের কবিতায় প্রচণ্ড, শামসুর রহমান থেকে আরম্ভ করে, হাসান হাবিজুর রহমান থেকে আরম্ভ করে প্রচণ্ড একটা নতুন জগৎ আমরা আবিষ্কার করলাম। এতদিন আমরা সুধীন দত্ত, নরেশ গুহ, বিষ্ণু দে, বুদ্ধদেব বসু এই নিয়েছিলাম, জীবন দাস। কিন্তু আমাদের একটা মজার ব্যাপার, খুব আশ্চর্য লাগে, আপনাদের শুনতে আরও আশ্চর্য লাগবে, যে লিবারেশনের পরে আমাদের সাহিত্যে আমাদের নিজস্বতা, আমাদের রক্ত যেমন ক্ষয় হয়েছে, আমাদের নিজস্বতা ঢুকে গেছে, আমাদের নিজস্ব সাহিত্য হয়েছে। যেমন মুক্তিযুদ্ধের উপরে যত গল্প, উপন্যাস, আমাদের যত লেখক আছে, আমি কারোর নাম বলতে পারবো না একসঙ্গে, প্রত্যেকেরই লেখা আছে মুক্তিযুদ্ধের উপরে, ছোট গল্প, উপন্যাস, প্রত্যেকেরই মুক্তিযুদ্ধের উপরে ভালো ভালো উপন্যাস, গল্প লেখা আছে। নাটক তো আছেই, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু আছে। আমি তো পরবর্তী পর্যায়ে নাটকে নাই, আগে ছিলাম। নাটকেও আমাদের মুক্তিযুদ্ধটাকে মানে মনে হবে আপনার প্রতিদিন বাঁচিয়ে রেখেছে, কবিতাতে বাঁচিয়ে রেখেছে। চলচ্চিত্রে একটু কম, মানে চলচ্চিত্র যেভাবে মুক্তিযুদ্ধের ছবি হওয়া উচিত, কারণ দ্বিতীয় মহাযুদ্ধের পরে পৃথিবীতে এত মানে এই যুদ্ধের উপরে এত ভালো ভালো ছবি হয়েছে, আমাদের দেশে হয়তো করতে পারে। আমাদের নানান রকম অসুবিধা আছে, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু বলতে পারবে, আমাদের মানে পারফেকশনে যাওয়ার, একটা ভালো চলচ্চিত্র করার, যদিও মেধা, ডাইরেক্টরস মিডিয়া, সেরকম প্রতিভাবান আমার লাগে, প্রতিভাবান পরিচালক লাগে। সাধারণত প্রতিভাবান পরিচালকের সংখ্যা খুব কম থাকে, মানে ওই ফুটবলের স্ট্রাইকার কিংবা ক্রিকেটের ব্যাটসম্যানের মতো বা বলারের মতো সংখ্যায় খুব কম থাকে। কিন্তু আমাদের এখানে মানে যন্ত্রপাতির বা পারফেকশনে কাজকর্ম করার এতই অসুবিধা ছিল যে আস্তে আস্তে দেখেন ৫৬ বছর পরে এখন এফডিসি, টোটাল এফডিসি শেষ হয়ে গেছে। এখানে আর কিচ্ছু হয় না, এখানে আমি কোনো ছবি বানাতে পারবো না। এখন হয়তো চেষ্টা করতেছে বর্তমান সরকার যে এফডিসি থেকে কিভাবে কি করা যায়, যদিও ৫ বছর আগে অনেক ৫৯ লাখ টাকা দিয়েছিল, কিছু কিছু আমাদের ট্যাক্স হল থেকে নেওয়া, ৫৯ কোটি টাকা দেওয়া হয়েছিল, দেওয়া হয়েছিল, সেটা কাজে লাগাতে পারে নাই। কারণ যারা আসে তাদেরকে আমরা বহুবার বহু রকমের স্লোগানে, আন্দোলনে বলেছি যে আপনারা জয়েন্ট সেক্রেটারিকেই তো এমডি হিসেবে পাঠাবেন, অন্তত তাকে পুনে ইনস্টিটিউটে ৬ মাসের একটা ট্রেনিং দিয়ে এনে আমাদের এফডিসিতে দেন, ৬ মাস পরে দেন।
কিন্তু কেউ কারোর কথা শুনে নাই, যার জন্যে চলচ্চিত্রটা অন্য কোনো প্রাইভেট স্টুডিও হতে দেয়নি। সরকারের ইনফ্লুয়েন্স 100% ছিল আমাদের এই এফবিসিতে, যার জন্য সরকারি কারণেই এটা নষ্ট হয়ে গেল। সরকারি করেছিল, সরকারি কারণেই নষ্ট হয়ে গেল, যার জন্য চলচ্চিত্রটা ঠিক ওই জায়গায় যেতে পারে নাই আমাদের সাহিত্যের অন্যান্য শাখা যেভাবে রিচ হয়েছে, বিশেষ করে মুক্তিযুদ্ধ ক্ষেত্রে। বাচ্চু ভাই, এই জায়গাটায় আপনি তো এখন কাজ করছেন এবং গেরিলার মতো ছবি এর মধ্যেই তৈরি করেছেন, এবং আমি যেই বিশেষ জায়গাটিতে যে এই যে ধারাবাহিকতাটা আমরা 80-র দশকে দেখেছি যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা খুব সহজ ছিল না, কিন্তু তখনও সংস্কৃতির প্রায় সব কয়টা শাখায় খুব শক্তি, এবং মঞ্চে বেশ কিছু নাটক ছিল আমরা দেখেছি যেখানে মুক্তিযুদ্ধের কথা প্রবলভাবে এসেছে। তো মুক্তিযুদ্ধটাকে এবং বিশেষ করে যুদ্ধাপরাধীদের বিচারের যে ইস্যুটি, সেটি বোধহয় সংস্কৃতি অঙ্গনেই সবচেয়ে মানে জোরে ছিল জাহানারা ইমামের আন্দোলনের আগ পর্যন্ত। জাহানারা ইমামের আন্দোলনের মধ্য দিয়ে জিনিসটা একটা সামগ্রিকতায় পেল। এই যে সংস্কৃতির অঙ্গনে টিকে থাকা, এই সংগ্রামটা সম্পর্কে আমরা জানতে চাই, কারণ আজকে সেটার একটা সাফল্য। হ্যাঁ, অবশ্যই আজকের সাফল্যটা অনেকাংশে সংস্কৃতি কর্মীদের বা সৃষ্টিশীল মানুষের, যদিও রাজনীতিবিদরা শেষ পর্যন্ত সর্বাংশে এটি বাস্তবায়ন করেন। আপনি যদি আমাদের বাঙালি জাতীয়তাবাদের কথা বলেন, অর্থাৎ আমি মনে করি যে 48-52 ভাষা আন্দোলনটা মেইনটা হলো যে ভাষা আন্দোলনটা হলো সাংস্কৃতিক আন্দোলন। আগেকার আন্দোলনগুলো আগেকার আন্দোলনগুলো যেমন ছিল যে ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটি থেকে আন্দোলন শুরু হতো, পরে সেটা রাজনৈতিক নেতারা তুলে নিতেন, মানে সেটা রাজনৈতিক অঙ্গনে চলে যেত। এই ভাষা আন্দোলনটা আমাদের সাংস্কৃতিক আন্দোলন, সেখান থেকে কিন্তু আমাদের চেঞ্জ শুরু হয়েছে সাহিত্যে। এই যে ভাষা আন্দোলনের কথা বলছিলাম আমি, এই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে 48-52 আন্দোলনটার মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদের নতুন বিকাশ শুরু হলো, নতুনভাবে একটা বিকাশ হলো। এই বিকাশের মধ্যে দিয়ে দেখেন আপনি 54 নির্বাচনটা নির্ধারিত হলো, তাই নয় কি? এবং আইয়ুব খানের বিরুদ্ধে 58 সালের পর থেকে ধারাবাহিকভাবে আন্দোলন তুলো, সাংস্কৃতিক আন্দোলন। রাজনীতিতে কারারুদ্ধ ছিল, বঙ্গবন্ধু সহ সকলেই কারারুদ্ধ ছিল। আপনি খেয়াল করে দেখেন 62, 64, 66, 69, 70 টোটাল তো হচ্ছে কালচারাল মুভমেন্ট। কিন্তু এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বঙ্গবন্ধুর 1966-এ এই কালচারাল মুভমেন্ট থেকে উনি যেটা পেলেন, একেবারেই ছেনে টেনে যেটা বের করে আনলেন, সেটা হচ্ছে 6 দফা। এটার মধ্যে দিয়ে উনি পলিটিসাইজ করলেন, টোটাল জিনিসটাকে রাজনৈতিক রূপ দিলেন। এই রাজনৈতিক রূপের মধ্যে কিন্তু রাষ্ট্র ভাবনাটা আছে, লুক্কায়িত ছিল। তাহলে আমরা দেখছি যে একটি কালচারাল মুভমেন্ট আসলে জাতির আকাঙ্ক্ষা জন্ম দেয় তার নিজস্ব স্বাধিকারের জন্য, তার স্বাধীনতার জন্য, রাষ্ট্রের জন্য। সুতরাং বাংলাদেশের ইউনিকনেস হচ্ছে একটি কালচারাল মুভমেন্ট একটি স্বাধিকারের আন্দোলন হয়ে মুক্তিযুদ্ধ পর্যন্ত বাহিত হয়েছে। মুক্তিযুদ্ধের পরে যত ব্যর্থতাগুলো আসছে আমাদের, 75-এর বঙ্গবন্ধু হত্যা থেকে শুরু করে তার পরবর্তী পর্যায়ে যত, সেই মুহূর্তে কিন্তু একমাত্র সংস্কৃতির লোকজনই, আপনি যেটা বলছিলেন আমজাদ ভাই যেটা বললো, কবিতা অত্যন্ত বড় ভূমিকা পালন করেছিল। আপনি অবিশ্বাস্য কিন্তু কবিতার ভূমিকা, কবিরা খুব বড় ভূমিকা পালন করছে, গদ্যও ভালো ভূমিকা পালন করছে ওনারা। এবং আপনি দেখেন নাটক, এই তিনটি মঞ্চ নাটক এবং পথনাটক একেবারে। রাজাকার শব্দটা, হ্যাঁ, হুমায়ুনের একটা গল্পে রাজাকার শব্দটা, এটা এর আগে বিখ্যাত ছিল না রাজাকার। হুমায়ুনের এই গল্প থেকে ওই রাজাকার শব্দটা যখন হলো, হ্যাঁ, এটা হুমায়ুনের না, তুই রাজাকার। এই যে এখান থেকে, আর নাটকে আপনি একটি কবিতা আবৃত্তি শুনলে, একটি আমাদের স্বাধীনতা যুদ্ধে, যেমন ধরেন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গান এখন পর্যন্ত, যদিও গানটার মাঝখানে আমরা আলতাফ ভাইয়ের যেটা ছিল, পরে গানটাকে আমরা আবার অর্কেস্ট্রেশন করছি নতুন করে জীবন থেকে নেওয়ার সময়, এইটা গান আপনি বলেন যে 21শে ফেব্রুয়ারি আসলে এই গান প্রতিটি মানুষকে উজ্জীবিত করে কিনা। একটি কবিতা আবৃত্তি করলে মঞ্চের সমস্ত লোক মুগ্ধ হয়ে বসে থাকে। যখন নাটক করে মুক্তিযুদ্ধের উপরে, তখন মানে মানুষ যে কিভাবে ভিড় করে, কিভাবে দেখে, অচিন্তনীয়। বাঁচিয়ে রেখেছে তো নাটক, কবিতা এবং সাহিত্য। এই তিনটা খুবই বড় ভূমিকা পালন করছে। আমাদের গল্প, উপন্যাসও, বিশেষ করে গল্পে মুক্তিযুদ্ধ খুব ভালো, ছোট গল্প, বড় গল্প। উপন্যাসে মুক্তিযুদ্ধটা একটু দুর্বল, অনেক দুর্বল, কিন্তু অনেক ভালো উপন্যাস ভালো আছে। আমি চলচ্চিত্রে যেটা হয়েছে আপনি দেখেন, জাহানারা ইমামের ওই আন্দোলনের ঠিক আগে আগে আমি যিশু 71-এ যিশু করি,
91 সালে 92 সালে আমার ছবিটা বন্ধ, দেখাতে দিচ্ছে না। পরে ওনারা সবাই মিলে ইয়ে করলেন, অনেক লেখালেখির পরে এটা বের হলো। এখন এটাতে কি হলো, আপনি বন্ধ করলেন কেন? আপনি কিসে ভয় পাচ্ছেন? যেহেতু যুদ্ধ অপরাধের কথা আছে, যেহেতু মুক্তিযুদ্ধের কথা আছে, যেহেতু জয় বাংলা আসছে, এগুলো তো ইতিহাসের অংশ, এগুলো তো আপনি অস্বীকার করতে পারবেন না। ঠিক এখানে আমার একটি কথা আছে, এটা শুনলে আপনার বাঁচিও অবাক হবে, যে প্রথম মানে 71 সালের শেষের দিকে ডিসেম্বরের একদম এন্ডে গিয়ে আমি প্রথম মুক্তিযুদ্ধের ছবি ছবি শুরু করেন, করি, হ্যাঁ। এবং ছবিটির নাম ছিল বাংলার মুখ, এবং ছবিটি শেষ হয়েছিল, ছবিটি ফাইনাল এডিট করা ছিল, এবং ওই প্রযোজকদের, আমি একজন প্রযোজকদের সঙ্গে একটু গন্ডগোল ছিল, রিলিজ দেরিতে হতো।